স্টুডেন্টস অনেকে গ্রুপের মেসেঞ্জারে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছ যে 6th উইক অ্যাসাইনমেন্ট লাস্ট যে অ্যাসাইনমেন্টটা তোমরা সানডে পেয়েছো সে অ্যাসাইনমেন্টটা নিয়ে একটু কথা বলতে। অ্যাসাইনমেন্টের টাইটেল আমার যতদূর মনে পড়ে রাইটিং আ স্পিচ। তুমি কোনো শহরের মেয়র পদে দাঁড়াতে চাইছো এবং ভোটারদের সামনে তুমি একটা স্পিচ দিবা তোমার পক্ষে ভোট চেয়ে, আর তাদের সামনে একটা লিখিত বক্তৃতা স্পিচ দিতে। সো টেকনিক্যালি তোমরা জানো না কীভাবে স্পিচ লিখতে হয়, সেই জন্য বলছিলে যে পারলে একটু দেখাতে। হ্যাঁ, অবশ্যই তোমাদের না জানারই কথা। তবে একটা জিনিস দেখো, আমরা কিন্তু দুইটা স্পিচ পড়েছি ফার্স্ট পেপারে। একটা হচ্ছে বঙ্গবন্ধুর সাথী মাছের ভাষণ, ইউনিট 1-এর লেসন 1। আরেকটা হচ্ছে ইউনিট 3-তে আই হ্যাভ আ ড্রিম, মার্টিন লুথার কিং জুনিয়র। সো ওখান থেকে কিছু আইডিয়া তুমি স্পিচ নিয়ে পাবা। ওকে, ওদের মেইন আইডিয়াও কিন্তু সেটা, যারা আমাদের এইসব অ্যাসাইনমেন্ট নির্ধারণ করে দিচ্ছেন তাদের উদ্দেশ্যও সেটা যে তোমরা স্পিচগুলো পড়ে এবার নিজের মতো করে করে লিখবা। তারপরেও কিছু বিষয়ে আলোচনা আছে, যেমন তারা কিছু পয়েন্টস দিয়ে দিয়েছে যে এই পয়েন্টসগুলো তোমার স্পিচের মধ্যে থাকতে হবে। ওকে, সো এগুলো আলোচনা করা যেতেই পারে। হ্যাঁ, আলোচনা করব। তবে তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে মাওসির যিনি পরিচালক, খুব সম্ভবত পরিচালক, আমি নামটা ভুলে গেছি, তুমি হয়তো মাঝে মধ্যে বিভিন্ন টক শোতে তাকে দেখবে বা ওনাকে দেখবে যে মুখটা একটু চিকন করে, লম্বা, চুলগুলো সব সাদা, এবং বয়স কত হতে পারে, 50-55 এরকম টাইপের ভদ্রলোক। টক শোতে কিছু কথা বলেছিলেন, যারা 2021 মানে এবছর যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে বা দিতে পারে, এবছর নভেম্বর ডিসেম্বরে যে পরীক্ষাটা হওয়ার কথা, তাদেরও অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। এবং তাদের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কথা বলতে গিয়ে তিনি বলছিলেন যে যদি কেউ অ্যাসাইনমেন্ট কপি করে, হুবহু কপি করে, কোনো জায়গা থেকে কপি করে, তাহলে তাকে 0 দিবেন, তাকে সেখানে কোনো মার্কস দেওয়া হবে না। হয় তাকে যদি সুযোগ থাকে তাকে ডেকে ফেরত পাঠিয়ে কারেকশন করিয়ে আনতে পারলে আনান, অথবা সেখানে কোনো মার্কস দেওয়া হবে না। এবং সাথে সাথে শিক্ষকদেরকেও অনুরোধ করা হয়েছে, বিশেষ করে যারা অ্যাসাইনমেন্টগুলো কারেকশন করবে তাদেরকেও অনুরোধ করা হচ্ছে যে আপনারাও একটু যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় দেখেন, কারণ অনেকগুলো জায়গায় এই অ্যাসাইনমেন্ট বের হওয়ার সাথে সাথেই তার উত্তরও বেরিয়ে যাচ্ছে। যেমন এই যে স্পিচ যেটা দিল রোববার দুপুরে তো আসলো না তোমাদের অ্যাসাইনমেন্টটা, আর সন্ধ্যায় দেখি আমি মাহমুদানা কি জানি একটা নাম সেল মারা একটা পেজ ফেসবুকের পেজে ঘুরছে, যেখানে অ্যাসাইনমেন্টটার স্পিচটা রেডি করা আছে। ওকে, সো মাওসির যিনি পরিচালক তিনি বলছিলেন যে একটু দেখবেন যে সোশ্যাল মিডিয়াগুলোতে এরকম কিছু পাওয়া যাচ্ছে কি না, সেটা ইউটিউব হোক, ফেসবুক হোক বা হোয়াটএভার, সো পাওয়া যাচ্ছে কি না, এবং আপনি যেটা কারেকশন করছেন সেটার সাথে ওইটার কোনো মিল আছে কি না। তাহলে দেখো, উনি টিচারদেরকে পর্যন্ত বলছেন যে আনসারগুলো কোথাও পাওয়া যাচ্ছে কি না সেটা পড়ে তারপর স্ক্রিপ্ট কারেকশন করতে, যাতে ওই আনসারগুলোর সাথে স্ক্রিপ্টের যদি মিল পাওয়া যায় সেখানে যেন মার্কস কাটা হয়। কারণ মূল টার্গেট কি? মূল টার্গেট হচ্ছে স্টুডেন্ট নিজের থেকে লিখবে। মূল টার্গেট এটা না তুমি কোনো জায়গা থেকে কপি পেস্ট করে করে লিখবে। টিচারদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এবং সাথে আরেকটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে যেসব সাইটে বা যেসব গ্রুপে এই জিনিসগুলো অ্যাসাইনমেন্টগুলো প্রকাশ করা হচ্ছে, উত্তরগুলো প্রকাশ করা হচ্ছে, সেসব গ্রুপকেও আইনের আওতায় আনা হবে। এখন এত কিছু তোমাদেরকে বলছি কারণ তোমরা আমাকে ভুল বুঝতে পারো। তোমরা হয়তো বলতে পারো, হ্যাঁ স্যার অ্যাসাইনমেন্টের আনসারটা বলে দিলে কি হয়, অ্যাসাইনমেন্টের একটা কপি আমাদেরকে দিলে কি হয়। এই হয়, কারণ সম্পূর্ণ রকমভাবে নিষিদ্ধ ব্যাপারটা, নিষিদ্ধ আইনত। কারণ মাওসি মানে হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা। ওকে, মাওসির পরিচালক যিনি আছেন তিনি অলরেডি নিষেধ করেছেন এটা না করতে, সো এটা ইলিগ্যাল। আবার আমার দিক থেকে মনে হয় এটা ইমোরাল মানে হচ্ছে অনৈতিক। কারণ ব্যাপারটা তারা
ট্রাই করছে তোমাদের রাইটিং স্কিলটাকে ডেভেলপ করতে, তোমাদের থিঙ্কিং প্রসেসটাকে ডেভেলপ করতে। আর সেখানে যদি আমি উত্তর বলে দিই, আমি উত্তর করে দিই, আর তুমি সেটা কপি পেস্ট করে মেরে দিলা, তাহলে তোমার ডেভেলপমেন্টটা কোথায়? বুঝতে পারছো? সো ইলিগাল অ্যান্ড ইমোরাল দুইটাই। এবং এই কারণে কেউ যখন আমাকে অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো প্রশ্ন করে, মানে উত্তর নিয়ে কোনো প্রশ্ন করে, অ্যাসাইনমেন্ট নিয়ে প্রশ্ন করলে কোনো অসুবিধা নেই, উত্তর স্যার কয়টা প্যারা হবে জিজ্ঞেস করো, আমি দিব, আমি উত্তর বলবো একটা প্যারা করবো নাকি 2 প্যারা করবো না 3 প্যারা করবো, এরকম উত্তর আমি দিব। স্যার টাইটেল কী হবে, হ্যাঁ আমি টাইটেল কী হবে বলে দিব, কারণ অ্যাসাইনমেন্টে পেজটাতেই দেওয়া আছে টাইটেল কী হবে। কিন্তু তুমি যদি বলো স্যার এই পয়েন্টে কী লিখবো, এই পয়েন্টের জন্য কী লিখবো, বা ওখানে একটা পয়েন্ট আছে যে তোমার পক্ষে কিছু আর্গুমেন্টস উপস্থাপন করো, তোমার পক্ষ নিয়ে কিছু আর্গুমেন্টস ভোটারদের সামনে উপস্থাপন করো। এখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো স্যার আমার পক্ষ নিয়ে আর্গুমেন্টসগুলো কী লিখবো, তখন আমি তোমাকে কিছু বলতে পারবো না, কারণ আমি জানি আমি বললে সেটাই তুমি কোথায় যাচ্ছ, কপি পেস্টে যাবা। বুঝতে পারছি? তারপরে হয়তো নেক্সট থার্সডে তোমাকে তো অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে রোববার, কারো কারো রোববার, কারো কারো হয়তো সোমবার। ওকে, সো নেক্সট থার্সডে বা বৃহস্পতিবারের ক্লাসে আমি পয়েন্টসগুলো নিয়ে আলোচনা করব। বাট ডোন্ট এক্সপেক্ট এনি পার্টিকুলার আনসার টু এনি কোয়েশ্চেন। ওখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো সরাসরি কোনো উত্তর আমি দিব না, কারণ ওই যে বললাম, একে তো দিলে আমি নিজেই আটকে যাব, কারণ এটা নিষিদ্ধ করে দিয়েছে, আর দ্বিতীয়ত এটা আমার কাছে অনৈতিক, তৃতীয়ত তুমি এই ধরনের অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে আসলে মার্কস পাবে কি না আমার সন্দেহ আছে। ওকে, সো অ্যাসাইনমেন্টের ব্যাপারটা গেল, তারপর আগামী বৃহস্পতিবারের ক্লাসে আমরা কিছু আলোচনা করব। আজকে আমরা আবার ন্যারেশনে চলে আসি। গত ক্লাসে, অর্থাৎ গত রোববারের ক্লাসে, গত রোববারের ক্লাসে আমরা একটা শিট আপলোড করেছিলাম, আর সেই শিটের কিছু ন্যারেশনস আমরা 3টা না 4টা মাত্র কঠিন কঠিন লাইনগুলো বেছে বেছে করছিলাম। সময় একটু বেশি লাগছে আমি জানি, কিন্তু বাবা দেখো গত ক্লাসে মাত্র 3টা না 4টা করছি, তাও আমার 51 মিনিট না 52 মিনিটের মতো সময় গেছে। আর 51-52 মিনিট একটা স্ট্রেচ একটানা দেখা ভিডিও দেখা, ইটস টু মাচ বোরিং। যতই এন্টারটেইনমেন্ট তোমাকে দেওয়া হোক না কেন, এটা টু মাচ বোরিং। সো সেই জন্য মনস্তত্ত্ববিদরা বলে যে এখন তো আমরা একটা নিউ নর্মাল যুগে আছি, নতুন যুগে আছি। সো পোস্ট কোভিড না, কোভিড তো এখনও আছে। সো এই যুগে তোমার সব কিছু একটু চেঞ্জ করতে হবে, হোয়াট এভার। তারপরে 51-52 মিনিট যাচ্ছে, দেখা যাক। আজকে আমরা লাস্ট করছিলাম, আমার যদি মনে পড়ে, লাস্ট করছিলাম শিটের 26। থ্যাংক ইউ ডিয়ার ফ্রেন্ড, সেড দ্য স্ট্রেঞ্জার ডিলাইটফুলি। এটা পর্যন্ত আমরা লাস্ট করেছি। এর পরের প্যাসেজগুলোতে আমি কঠিন কিছু পাইনি, আমি আরেকটাতে গিয়ে পেলাম, সেটা হচ্ছে নাম্বার 33। নাম্বার 33তে কিছু জিনিস পেয়েছি যেগুলো আলোচনা করার দরকার, আর সেই 33টা আমি বোর্ডে লিখে রেখেছি। Alexander said to Porus, how do you desire to be treated? ওকে, এখানে একটু বলে নেওয়ার দরকার, তুমি হয়তো শুনেছো, এটা তুমি হয়তো ক্লাস 9-10-এর রিয়ারেঞ্জ হিসেবেও করেছো। আলেকজান্ডার দ্য গ্রেট বলা হয়, আলেকজান্ডার দ্য গ্রেট, যিনি নোন ওয়ার্ল্ডের, আমরা পৃথিবীর যতটুকু চিনি তার অর্ধেকেরও বেশি তিনি দখল করে ফেলেছিলেন, এবং তার সেনাবাহিনী ছিল অসাধারণ, মানে অদ্ভুত, তার ওয়ার স্ট্র্যাটেজি মারাত্মক। আলেকজান্ডার দ্য গ্রেটকে নিয়ে অনেকগুলো মুভি আছে, পারলে একটু দেখো, অসাধারণ বই। মানে তিনি যে কী টেকনিক ইউজ করে তার থেকে 3 গুণ বা 4 গুণ বেশি সৈন্যদের সাথে যুদ্ধ করে তারা কীভাবে টিকে, তখন তো ওইগুলো ছিল না বাবা, কোনগুলো, ওই আকাশ থেকে বোমা ফেলা বা রকেট হামলা করা, ওগুলো ছিল না, তখন যুদ্ধ হতো সম্মুখ যুদ্ধ। ওই বাহুবলী মুভিটাতে তুমি যেরকম দেখেছো কেমন সম্মুখ যুদ্ধ হতো, আর বল্লম, তীর, ধনুক এগুলো নিয়ে, আর তীর ধনুক নিয়ে যুদ্ধ হতো। ওকে, সো এই আলেকজান্ডার দ্য গ্রেট মোটামুটি নোন ওয়ার্ল্ডের অর্ধেক দখল করে ফেলেছেন, এবং তিনি খাইবার পাস নামক একটা জায়গা ক্রস করে পাঞ্জাবে প্রবেশ করলেন, ভারতের পাঞ্জাবে প্রবেশ করলেন। এবং পাঞ্জাবে প্রবেশ করার পর সেই পাঞ্জাবের প্লেইন ল্যান্ডে যখন তিনি আসলেন, সেই প্লেইন ল্যান্ডের একজন রাজা ছিল, নাম ছিল পোরাস, ছোট্ট একটা রাজ্য, নাম ছিল পোরাস। এখন আলেকজান্ডার সম্পর্কে এমন খ্যাতি বলো বা এমন নাম ছড়িয়ে পড়েছিল যে আলেকজান্ডারের সাথে সাধারণত কেউ যুদ্ধ করতেই চাইতো না। যে কোনো রাজ্যের সীমান্তে গিয়ে তিনি তার সৈন্যদেরকে নিয়ে যদি গিয়ে দাঁড়াতেন, সাথে সাথে ওইসব রাজ্যের রাজারা নিজেরা এসে আত্মসমর্পণ করতো আলেকজান্ডারের কাছে। আর আলেকজান্ডার তাকে, অর্থাৎ সেই রাজাকে,
তার অধীনে, আলেকজান্ডারের অধীনে একজন কর্মচারী বানিয়ে দিয়ে অন্য রাজ্য আক্রমণের জন্য চলে যেতেন। এবার এই রাজা সেখানকার যত খাজনা উঠত সব আলেকজান্ডার দ্য গ্রেটের কাছে পাঠিয়ে দিত। এইভাবে তিনি চলতেন। তবে কিছু কিছু রাজা প্রতিবাদ করতো, কিছু কিছু রাজা যুদ্ধ করতো এবং পরাজিত হতো। সো মোটামুটি ধরে নেওয়া গিয়েছিল যে আলেকজান্ডারের সাথে কেউ যুদ্ধ করে পারবে না। এদিকে যখন তিনি প্লেন ল্যান্ডে প্রবেশ করলেন খাইবার পাস ক্রস করে, তখন সেখানকার রাজা পোরাস, কেউ বলে পোরাস PORUS, কেউ বলে পুরু PURU পুরু এরকম বলে, সে পোরাস তার ছোট্ট সেনাবাহিনী নিয়ে এগিয়ে আসলো আলেকজান্ডারের সাথে যুদ্ধ করার জন্য। এবং যুদ্ধের পরাজয় অবশ্যম্ভাব্য, এটা পোরাসও জানতো যে তিনি পরাজিত হবেন। তারপরও তিনি যুদ্ধ করে তার রাজ্য ডিফেন্ড করতে চাইলেন। এবং যখন যুদ্ধটা হলো তখন পোরাসের সৈন্যরা পরাজিত হলো আর পোরাসকে বন্দি করে নিয়ে আসা হলো আলেকজান্ডারের সামনে। এবার আলেকজান্ডার তাকে জিজ্ঞেস করলেন, হাউ ডু ইউ ডিজায়ার টু বি ট্রিটেড? তুমি কোন ধরনের আচরণ আশা করো? ওকে, লাইক এ কিং রিপ্লাইড পোরাস। পোরাস উত্তর দিচ্ছে, রাজার মতো। আপনি আমাকে বন্দি করেছেন, আমি এখন আপনার একজন বন্দি, তো কী হয়েছে? কিন্তু আমিও তো রাজা। সো একজন রাজা আরেকজন রাজার সাথে যেরকম আচরণ করে আপনিও আমার সাথে সেরকম আচরণ করবেন। তাহলে প্রথমত দেখ, আলেকজান্ডারকে সে ভয় পায়নি, সে তার ছোট্ট সেনাবাহিনী নিয়ে তার রাজ্যকে রক্ষা করতে চেয়েছে, সাহসিকতা দেখিয়েছে। এমনকি পরাজিত হওয়ার পর বন্দি হয়ে যখন আলেকজান্ডারের সামনে আসছে তখনও সে তার সাহসিকতাটা ধরে রেখেছে। সে কোনো ধরনের অনুনয় বিনয় করছে না, কান্নাকাটি করছে না। কার সামনে? আলেকজান্ডারের সামনে। এবং সে বলছে, একজন রাজা রাজার সাথে যেভাবে ট্রিট করে আপনি আমার সাথে সেভাবে ট্রিট করবেন। অ্যান্ড ইউ হ্যাভ নাথিং এলস টু রিকোয়েস্ট। তাহলে তোমার আর কিছু অনুরোধ করার নেই, মানে ক্ষমা টমা তুমি চাইবা না? আলেকজান্ডার জিজ্ঞেস করছে। নো, পোরাস বলছে না। এবং পোরাসের এই সাহসিকতা দেখে আলেকজান্ডার মুগ্ধ হলো এবং পোরাসকে মুক্ত করে দেয়, পাঞ্জাবকে মুক্ত করে দেয়, আশেপাশে আরও কয়েকটা রাজ্যের, পাঞ্জাব সহ আশেপাশে আরও কয়েকটা রাজ্যের রাজা বানিয়ে দেয় কাকে? পোরাসকে। অর্থাৎ পোরাস স্বাধীন রাজা হিসাবে রাজত্ব করে। এই হচ্ছে টোটাল রিঅ্যারেঞ্জের গল্পটা আমি বলে রাখলাম। এখন এখানে কোন লাইনটা তোমাকে ডিস্টার্ব করবে সেটা হচ্ছে এটা, লাইক আ কিং, এই লাইনটা তোমাকে ডিস্টার্ব করবে। আরেকটা ডিস্টার্ব করবে এটা, অ্যান্ড ইউ হ্যাভ নাথিং এলস টু রিকোয়েস্ট। আচ্ছা, ফার্স্টের লাইনটা আমি করছি না। আলেকজান্ডার সেইড টু পোরাস, হাউ ডু ইউ ডিজায়ার টু বি ট্রিটেড? তাহলে কী হবে? আলেকজান্ডার আস্কড পোরাস, কেমন? আলেকজান্ডার আস্কড পোরাস হাউ হি, ব্র্যাকেটে পোরাসের পি, হাউ হি ডিজায়ার্ড, বাজি ঠিক নাই, আমি করে দিই। আলেকজান্ডার আস্কড পোরাস, একটু সংক্ষেপে লিখছে, কেমন? আলেকজান্ডার আস্কড পোরাস হাউ হি, ব্র্যাকেটে পোরাসের পি, হাউ হি, যেহেতু ডু আছে মানে প্রেজেন্ট টেন্স, তাহলে মূল ভার্বের পাস্ট টেন্সে যাবা। হাউ হি ডিজায়ার্ড টু বি ট্রিটেড, হাউ হি ডিজায়ার্ড টু বি ট্রিটেড। আচ্ছা, গেল। লাইক এ কিং রিপ্লাইড পোরাস, তাহলে পোরাস রিপ্লাইড দ্যাট, পোরাস রিপ্লাইড দ্যাট। এখন দেখ, লাইক এ কিং মানে কি? রাজার মতো। আলেকজান্ডার জিজ্ঞেস করছে কীরকম আচরণ তুমি আশা করো? তখন পোরাস বলছে রাজার মতো। রাজার মতো কি? রাজার মতো কি? পুরো উত্তরটা তো আসেনি। তাহলে পুরো উত্তরটা আসলে কীরকম হতো? আগের লাইন থেকে প্রশ্ন ছিল হাউ ইউ ডিজায়ার টু বি ট্রিটেড। তাহলে পোরাস যদি উত্তরটা পুরো দিত, তিনি উত্তরটা দিতেন এরকম, আই ডিজায়ার টু বি ট্রিটেড, I desire to be treated like a king. I desire to be treated like a king. এখন এই I desire to be treated like a king এর এই অংশটুকু না দিয়ে তারা শুধু কোনটা দিয়েছে? লাইক আ কিংটা দিয়েছে। কিন্তু এরকম হাফ উত্তর তো তুমি লিখতে পারবে না, তোমাকে পুরো আনসারটাই দিতে হবে। তাই এটা তোমাকে বানিয়ে নিতে হবে। আই ডিজায়ার টু বি ট্রিটেড, এই লাইনটাকে তোমাকে বানিয়ে নিতে হবে। তাহলে পোরাস রিপ্লাইড দ্যাট, আইটা হবে হি, ব্র্যাকেটে আবার পোরাস, ডিজায়ারের পাস্ট টেন্সে আই, হি ডিজায়ার্ড, এরপর যা যা আছে সব বসবে, টু বি ট্রিটেড লাইক আ
সো এই জায়গাটা একটু দেখে রাখিস কেমন, হি ডিজায়ার টু বি ট্রিটেড লাইক আ কিং। আচ্ছা, এটা গেল একটা। অ্যান্ড ইউ হ্যাভ নাথিং এলস টু রিকোয়েস্ট সেড আলেকজান্ডার। এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে দেখিস, কিন্তু সেন্টেন্সটা অ্যাসার্টিভ, ইউ হ্যাভ। এবং আমরা এটা নিয়ে আগেও আলোচনা করেছি যে আমরা অনেক সময় অনেক সেন্টেন্স বলি যেগুলো অ্যাসার্টিভ কিন্তু কণ্ঠ দিয়ে বুঝিয়ে দিই যেটা একটা প্রশ্ন। আমরা একটা এক্সাম্পল কথা বলছিলাম, তুমি ভাত খেয়েছো, বা সে ভাত খেয়েছে। আমাকে জিজ্ঞেস করা হয়েছে কে কে ভাত খেয়েছে, আমি বললাম সে ভাত খেয়েছে, সে ভাত খেয়েছে, এটা অ্যাসার্টিভ। আবার যদি একই কথাটা আমি এভাবে বলি, সে ভাত খেয়েছে, সে ভাত খেয়েছে, এ খেয়েছে বলে একটা টার্ম দিলাম না, সাথে সাথে এটা কি হয়ে গেল, ইন্টারোগেটিভ। তাহলে সে ভাত খেয়েছে, সেম স্ট্রাকচার, সে ভাত খেয়েছে, দুইটাই সেম স্ট্রাকচার, একটা অ্যাসার্টিভ একটা ইন্টারোগেটিভ। এখানেও সেম, ইউ হ্যাভ নাথিং এলস টু রিকোয়েস্ট কোয়েশ্চেন মার্ক। প্রশ্নটা ছিল এরকম, তোমার আর কিছু অনুরোধ করার নাই, তোমার আর কিছু অনুরোধ করার নাই, তোমার আর কিছু অনুরোধ করার নাই, অ্যাসার্টিভ। তোমার আর কিছু অনুরোধ করার নাই, ইন্টারোগেটিভ। দেখছিস, সেম সেন্টেন্স। ওকে, তাহলে যেহেতু এখানে কোয়েশ্চেন মার্ক আছে, তাহলে অবশ্যই আলেকজান্ডার আক্সডে চলে যাবা। আলেকজান্ডার আক্সড, এই অ্যান্ডের কোনো দরকার নেই, কারণ এই অ্যান্ডের সাথে কোনো সম্পর্ক আগের লাইনের সাথে নেই, তাই এই ধরনের কনজাংশনসগুলোকে তুমি অ্যাভয়েড করবা। হ্যাঁ, যদি এখানে বাট থাকতো তাহলে আমরা ইউজ করতাম, অ্যান্ডের জন্য দরকার হবে না। আলেকজান্ডার আক্সড, এবার তুই ধরবি যে এটা ইন্টারোগেটিভ। যদি এটা ইন্টারোগেটিভ হতো তাহলে অক্সিলারিটা আগে আসতো, হ্যাভ ইউ এনিথিং এলস টু রিকোয়েস্ট। ওকে, তাহলে আমরা কী করবো, আলেকজান্ডার আস্কড ইফ, হ্যাভের জন্য, ইফ হি হ্যাড, হ্যাভটা কি হয়ে গেল, হ্যাড, ইফ হি হ্যাড নাথিং এলস টু রিকোয়েস্ট। Alexander asked if he, bracket pura se p, if he had nothing else to request. Gelo giye. Okay. Porus answered in the negative. এটা দিতে পারিস, অথবা এটাও লিখতে পারিস, Porus answered বা replied that he had nothing else to request. পুরো লাইনটাও বসাইতে পারো। Porus answered in the negative, এটাও দিতে পারো। আবার এটাও বলতে পারো Porus answered that, মানে answered in the negative যদি ইউজ না করো আর কি, কথাটা যদি ইউজ না করো, তাহলে Porus answered that বা replied that he had HED, he had nothing else to request, এটাও হতে পারে। সো এখান থেকে শেখার বিষয় এই জায়গাটা, লাইক আ কিং, হালকা উত্তর বা অল্প বা হাফ উত্তর দিলে সেটাকে কীভাবে ফুল উত্তর বানাবো। সো এটা গেল 33। এরপর আরেকটা প্যাসেজ, এটাও সম্ভবত লিখতে হবে আমাকে, কারণ এখানেও একটা ঝামেলা আছে। আরেকটা প্যাসেজ হচ্ছে 36। আমি একটু প্যাসেজটা বোর্ডে লিখি, 36, কারণ বোর্ডে না লিখলে এগুলো বোঝানো যাবে না। I never drink anything for luncheon. I never drink, তোরা হাতের লেখা না বুঝলেও অসুবিধা নেই, কারণ শীটের মধ্যে তো আছে। I never drink anything for luncheon. I never drink anything for luncheon, she said. Neither do I answered আছে না, yes, I answered promptly. promptly মানে হচ্ছে তৎক্ষণাৎ, সাথে সাথে। I answered promptly except white wine, she proceeded as though
I had not spoken. I had not spoken. তারপর আরেকটা লাইন আছে দিস ফ্রেঞ্চ ওয়ার্ড ওয়াইন্স, দিস ফ্রেঞ্চ ওয়ার্ড ওয়াইন্স। আচ্ছা, তুমি লাঞ্চেন গল্পটা পড়েছো, তুমি জানো যে কোন অবস্থায় কাহিনীটা আসতেছে। ওকে, যখন মহিলা একটা পর আমি লাঞ্চে একটা বেশি কিছু খাই না, এই কথাটা যখনই মহিলা বলতো ঠিক পরপরই তিনি কোনো না কোনো একটা খাবার অর্ডার করতেন এবং অবশ্যই খাবারটা কস্টলি থাকতো। তাই যখন ড্রিঙ্কের ব্যাপার আসলো এবং মহিলা যখনই বললেন যে আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চেন, আমি লাঞ্চে কোনো কিছু ড্রিঙ্ক করি না, তখনই লেখক বুঝতে পারছে এই কথাটা বলেই মহিলা কিছু একটা পান করতে চাইবে। তাই তাড়াতাড়ি লেখক কি বলে ওঠে, নিদার ডু আই, আমিও পান করি না, যা, মানে থামিয়ে দিতে চেয়েছিল মহিলাটাকে। ওকে, কিন্তু মহিলাটা বলল এক্সেপ্ট হোয়াইট ওয়াইন, হোয়াইট ওয়াইন ছাড়া। এবং তিনি কথাটা এমনভাবে বললেন, এক্সেপ্ট হোয়াইট ওয়াইন কথাটা এমনভাবে বললেন যেন মাঝখানে যে লেখক নিদার ডু আই বলেছে এটা যেন তিনি শুনেনই নাই। অর্থাৎ মহিলাটা বলছে আমি কোনো কিছু পান করি না, মাঝখানে একটা লেখক কথা বলেছে, এটাকে কোনো পাত্তা না দিয়ে মানে শুনেই নাই এরকম ভান করে তিনি বললেন যে এক্সেপ্ট হোয়াইট ওয়াইন। আর সেজন্যই লাস্টে কী লাগিয়ে দেওয়া হলো, শি প্রসিডেড অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন। সে এমনভাবে প্রসিড করছে, মানে এক্সেপ্ট হোয়াইট ওয়াইন কথাটা সে এমনভাবে বলেছে যেন আমি কিছুই বলি নাই, ওই যে নিদার ডু আই বলেছি এটা যেন শুনেই নাই, এটা যেন আমি বলিই নাই, এরকম করে তিনি করলেন কি লাঞ্চনের পরপরই এক্সেপ্ট হোয়াইট ওয়াইন বলে দিচ্ছেন। অ্যান্ড আমাদের যেখানে প্রবলেম হবে সেটা হচ্ছে এই নিদার ডু আইটাকে আমরা কীভাবে অ্যাড করব আর এক্সেপ্ট হোয়াইট ওয়াইনকে আমরা কীভাবে অ্যাড করব, এই জায়গাটাই সমস্যা, নাহলে বাকিগুলো পারবো। তাহলে ফার্স্ট লাইনটা কীরকম হবে, শি টোল্ড। কেন টোল্ড দিলেন স্যার? কারণ আমরা জানি শি কথাটা মানে ওই মহিলা কথাটা কার উদ্দেশ্যে বলছে, লেখকের উদ্দেশ্যে বলছে, কেমন? তাহলে যেহেতু কার উদ্দেশ্যে বলা হচ্ছে তাই টোল্ড দিচ্ছি। শি টোল্ড দ্যাট, she told that she never drink a past tense I, she never drank anything, she never drank anything for luncheon, she never drink anything for luncheon. Okay, I answered promptly, তার কথা তো শেষ, এবার নিদার ডু আইয়ে যাব। তাহলে যা আছে তাই, কেন এখানে আনসার দিয়েছে আমাকে জিজ্ঞেস করে লাভ নাই বাবা, আগের লাইনে কোনো প্রশ্ন নাই, আগের লাইনে কোনো প্রশ্ন নাই, তারপরও লেখক আই আনসার্ড বলেছে। তাহলে লেখক যেহেতু আনসার্ড বলেছে তোমাকেও আনসার্ড লিখতে হবে, তুমি এখানে অন্য কিছু আনসার বা অন্য কোনো ওয়ার্ড ইউজ করতে পারবে না, টোল্ড, রিপ্লাইড কিচ্ছু ইউজ করতে পারবে না, কারণ লেখক চাইলেই তো এখানে সেট দিতে পারতো, মানে যে ন্যারেশনটা দিচ্ছে আমাদেরকে সে চাইলে তো এখানে সেট দিতে পারতো, কিন্তু না, এখানে সরাসরি আনসার ইউজ করছে, তাই তোমাকেও আনসার ইউজ করতে হবে। আই answered promptly that, I answered promptly that. ওকে, এবার neither do I, neither do I এটা ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার না। ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার কি, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর অন্য কিছু থাকবে। আর সেই হিসেবে যদি তুমি ইংলিশ সেন্টেন্সটাকে সাজাও, আই নিদার ডু আইটাকে যদি সাজাও, তাহলে সেন্টেন্সটা হওয়ার কথা আসলে এরকম, আই ডু নিদার অথবা আই নিদার ডু, আই নিদার ডু, আই ডু নিদার বা আই নিদার ডু, তবে আই ডু নিদারটাই বেটার। এখন এই আই ডু নিদারটাকে দিয়েই তুমি আনসারটা সাজাবা। আই আনসার প্রম্পটলি দ্যাট, আই ডুটা কি হয়ে যাবে ডিড, আই ডিড নিদার, আই ডিড নিদার। এখন যদি তুমি বলো স্যার আই নেইদার ডিড দিলে কেমন হয়, বাক্যটার উপর স্ট্রেস কমে যায়, বাক্যটার উপর মানে এমফাসিস জোর দেওয়াটা কমে যায়, তাই এটা ইউজ না করে আই ডু নিদার ইউজ করবা। আর কেন আই ডু নিদার বলছে, কারণ ইংরেজি বাক্যের গঠনই হচ্ছে কীরকম, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে স্যার ওরা এখানে নিদার ডু আই কেন বলেছে, কারণ এটা গল্পের অংশ। এবং গত ক্লাসে দেখাচ্ছিলাম যে পয়েটিক লাইসেন্স, লেখক সাহিত্যিকদের যা খুশি তা লেখার স্বাধীনতা আছে, তারা যে কোনো বাক্যকে যে কোনোভাবে লিখতে পারে। কিন্তু যখন তুমি পরীক্ষার খাতায় লিখছো তখন একজন এক্সামিনার তোমার খাতাটা চেক করবেন এবং তার সাথে তোমার সম্পর্কটা সম্পূর্ণ ফর্মাল। আর সে ফর্মাল ইংলিশে তুমি কখনোই ইচ্ছে মতো লাইন আঁকা বাঁকা করে লিখতে পারবে না, তোমাকে অ্যাসার্টিভ বানিয়ে লিখতে হবে। সো আই ডিড নিদার, আই আনসার প্রম্পটলি দ্যাট, আই ডিড নিদার গেল।
এরপর এক্সেপ্ট হোয়াইট ওয়াইন শি প্রসিডেড অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন, এই লাইনটা পুরোটা লিখতে হবে। শি প্রসিডেড অ্যাজ দো I had not spoken by saying except, এই জায়গাটা একটু দেখ, by saying except white wine, এই জায়গাটা একটু দেখ, by saying। তাহলে আমি যে মাঝখানে কথা বলেছি এটা সে পাতে দিল না, তাহলে সে এমনভাবে এগিয়ে গেল, এমনভাবে তার কথাটা চালিয়ে গেল যেন আমি মাঝখানে কিছু বলিই নাই। তাহলে আমি মাঝখানে কিছু বলিই নাই, সেটাকে ইগনোর করে সে এমনভাবে কথাটা চালিয়ে গেল, কি বলে কথাটা চালিয়ে গেল, এক্সেপ্ট হোয়াইট ওয়াইন। তাহলে শি প্রসিডেড অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন, সে এগিয়ে গেল যেন আমি কিছু বলি নাই, এই বলে যে এটাকে আমরা কি দিলাম, বাই সেইং এক্সেপ্ট হোয়াইট ওয়াইন। তাহলে এই জায়গাটা তোকে একটু খেয়াল করতে হবে, এক্সেপ্ট হোয়াইট ওয়াইনের জন্য আমাকে একটা বাই সেইং নিয়ে আসতে হচ্ছে। তাহলে বাই সেইং এক্সেপ্ট হোয়াইট ওয়াইন বলে মানে হোয়াইট ওয়াইন ছাড়া এই কথাটা বলে সে এমনভাবে এগিয়ে গেল যেন মাঝখানে আমি কিছুই বলি নাই। তাহলে শি প্রসিডেড অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন বাই সেইং এক্সেপ্ট হোয়াইট ওয়াইন অ্যান্ড, পরের লাইনটা যোগ করে দে, অ্যান্ড অ্যাডেড দ্যাট দিস জায়গায় দোজ হয়ে যাবে, দোজ ফ্রেঞ্চ হোয়াইট ওয়াইন্স ওয়ার ব্লা 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 ব্লা। ওকে, আচ্ছা, তাহলে বাকিটা করে ফেলবি এখানে। তাহলে নিডেড ডু আই আর এক্সেপ্ট হোয়াইট ওয়াইন, এই দুটাকে কীভাবে তুই আনসার করবি দেখানো হলো। তাহলে এরকম স্ট্রাকচার থাকলেও তুমি সেটাকে সিম্পল সেন্টেন্স বানাবা, সিম্পল সেন্টেন্স বানিয়ে তারপর তুমি এগুলোকে আনসারে নিয়ে আসবা। সো ডান। তোমাদেরকে একটু বলে রাখি, আবার একটু মনে করিয়ে দিই, স্যার আমাকে আপাতত নেক্সট কয়েকটা ক্লাসে যখন তুমি কোনো প্রশ্ন করছো, আমি যেই ন্যারেশনগুলো করছি, বোর্ডে করছি, এই ন্যারেশনগুলোর উপর কোনো প্রশ্ন থাকলে এগুলোর উপর করবা। অন্য ন্যারেশনসগুলো যেগুলো আমি এখনও তোমাকে করাইনি, তোমাকে বাড়ি কাজ করতে বলেছি না, সেগুলো করাইনি, সেগুলো নিয়ে এখন কোনো প্রশ্ন করো না, কারণ সেগুলো আমি উত্তর বলবো অথবা আনসার শিট দিব, যে কোনো একটা কাজ আমি করব। তারপর যদি তোমার সাথে উত্তর না মিলে তখন তুমি ওগুলোর উপর প্রশ্ন করার জন্য সুযোগ পাবা। আপাতত শুধু এই যে বিভিন্ন কঠিন লাইনগুলো আসছে বা একটু ডিফিকাল্ট লাইনগুলো আসছে, এগুলো কিভাবে তুমি সলভ করবা সেটা দেখো, সেটার উপর মনোযোগ দাও এবং সেটা নিয়েই থাকো। কেউ আছে যে কাবিল বলবো না, আসলে সে হয়তো একটু ফার্স্ট থাকতে চাইছে আর কি, না যে হ্যাঁ আচ্ছা ওটা কী হবে সেটা কী হবে, আরে বাবা আগে যেটা সামনে আছে ওইটা খানা, আগে যেটা সামনে আছে হজম কর না। এই এক্সেপ্ট হোয়াইট ওয়াইনকে কীভাবে লিখবে, নিডেড ডু আইকে কীভাবে লিখবে, এটা হজম কর না, দেখ না এটা মাথায় কয়দিন থাকে। সো ভালো করে আগে এগুলো নাও, তারপর অন্যগুলো দেখা যাবে। আর আমি তো সহজগুলো না, কঠিনগুলোই শুধু আনসার করছি এখানে। এরপর আরেকটা জায়গায় এসে আমি প্রবলেম পাবো, সেটা হচ্ছে নাম্বার 41 হচ্ছে ওই জেরি এবং ম্যানভিল গল্পটা। কেমন? দ্য বয় সেড আই হ্যাভ গো ফর সাপার নাও, আমাকে এখন সাপারে যেতে হবে। সাপার বুঝিস তো, ডিনার, সাপার, লাঞ্চ না? ওকে, সো লাঞ্চ হচ্ছে দুপুরে, আর সাপার আর ডিনার প্রায় সেম, রাত্রে যেটা আমরা খাই। এখন ওখানে আবার ব্রিটিশ আর আমেরিকান কিছু ব্যাপার স্যাপার আছে, সেই জন্য আলাদা করে রাখছে। এমনি রাত্রের বড় আহারটাকে বা বড় মিলটাকে আমরা বলি সাপার বা ডিনার। সো দ্য বয় সেড আই হ্যাভ টু গো ফর সাপার নাও, আমাকে এখন সাপারে যেতে হবে। ওকে, আই ক্যান কাম এগেইন টুমরো ইভিনিং, আমি আগামীকাল আবার আসতে পারি। এগুলো হচ্ছে কাটতে দিয়েছে ছেলেটাকে, তারপরের কথাবার্তা। আই সেড লেখিকা কিন্তু তখনও দেখে নাই, ছেলেটা এসে বলছিল যে আই এম দ্য বয়, যে আমি সেই ছেলেটা। এবং তখন লেখিকা বলছিল যে হ্যাঁ তোমার তো বয়স অনেক অল্প। তখন ছেলেটা বলছে সাইজ ডোন্ট ম্যাটার, চপিং উড। তখন লেখিকা তাকে নিয়ে যায় এবং বলে যে এই কাঠগুলো তোমাকে কাটতে হবে। এবং ছেলেটা কাটতে থাকে, আর লেখিকা এসে আবার টাইপরাইটারে বসে যায়, টাইপ করতে বসে যায়। আর ছেলেটার কাটার শব্দটা বাইরে থেকে ভেসে আসতে থাকে, এবং সে কাটার শব্দটা এত রিদমিক ছিল, ছন্দবদ্ধ ছিল, যে লেখিকার মনে হচ্ছিল ঠিক যেন টিনের চালের উপর বৃষ্টি পড়ার শব্দ। এবং তিনি ওই শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন। তিনি যখন ঘুম থেকে উঠেন তখন দেখেন যে অনেক বেলা হয়েছে, এবং দরজা খুলে দেখলেন যে ছেলেটা বসে আছে সিঁড়িতে।
তখন ছেলেটা এই কথাবার্তাগুলো বলে, আইল গো ফর সাপার নাও। লেখিকা কিন্তু তখনও দেখে নাই ছেলেটা কী পরিমাণ কাট কেটেছে। ওকে, তাহলে কি বলছে? দ্য বয় স্যাড আই হ্যাভ টু গো টু সাপার নাও, আই ক্যান কাম এগেইন টুমরো ইভিনিং। ওকে, এটা হচ্ছে ছেলেটার কথা। আই সেড, আই মানে লেখিকা, আই সেড, ফিল না, এটা আইল হবে, আই অ্যাপোস্ট্রফ ডাবল এল, আই অ্যাপোস্ট্রফ ডাবল এল মানে আই শ্যাল আর কি। আই শ্যাল পে নাও ফর হোয়াট ইউ হ্যাভ ডান, তুমি যা করেছো তার জন্য আমি এখনই তোমাকে পে করে দিচ্ছি, অর্থাৎ তুমি যে কাট কেটেছো সেটার জন্য এখনই তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। লেখিকা কিন্তু দেখে নাই কী কাট কেটেছে। থিঙ্কিং আই শুড প্রবাবলি হ্যাভ টু ইনসিস্ট অন অ্যান ওল্ডার বয়, আর মনে মনে চিন্তা করছে, লেখিকা চিন্তা করছে, না আমাকে একটু জোর দিয়ে বলতে হবে যে একটু বড় সড়ো কাউকে পাঠানোর জন্য। মানে লেখিকা এখনও ছেলেটার উপর নির্ভর করতে পারছে না, কারণ কার্ডগুলো তো এখনও দেখে নেই। তো লেখিকা বলছে যে তুমি যা কার্ড কেটেছো তার জন্য আমি তোমাকে এখন টাকা দিয়ে দিচ্ছি, আর মনে মনে ভাবছে যে আমি একটু জোর দিয়ে ইনসিস্ট করব, মানে জোর দিয়ে বলবো যেন আমার জন্য একটু বয়স্ক কাউকে পাঠায় কাট কাটতে। ওকে, 10 সেন্টস অ্যান আওয়ার, সেন্টস মানে মুদ্রা, আমরা যেরকম টাকা বলি পয়সা বলি না, ঠিক সেরকম ওরা সেন্টস বলে না, বা পাউন্ড বলে বা পেনি বলে, সো ডলার বলে, সো এক এক দেশে এক এক মুদ্রা। 10 সেন্টস অ্যান আওয়ার, প্রতি ঘন্টার জন্য 10 সেন্টস দিব, 10 সেন্টস অ্যান আওয়ার। ওকে, এনিথিং ইজ অলরাইট, যা দিবেন তাই ঠিক আছে। এই এনিথিং ইজ অলরাইট এটা হচ্ছে ছেলেটার কথাবার্তা, অর্থাৎ লেখিকা তাকে প্রতি ঘন্টার জন্য 10 সেন্ট করে দিতে চাইছে, আর ছেলেটা বলছে ঠিক আছে। আচ্ছা, এরপর লেখিকা কাট দেখতে যায় এবং দেখতে গিয়ে অবাক হয়ে যায়। তিনি অবাক হয়ে লক্ষ্য করেন যে সবগুলো ছিল অ্যাপেল লগ, বলছিলাম গত ক্লাসে অ্যাপেল গাছের কাঠ খুব শক্ত হয়, ছেলেটা যা কেটেছে সবগুলো হচ্ছে অ্যাপেল লগ নাম্বার 1, এবং সবগুলো কাঠ স্তূপ আকারে রাখা আছে নাম্বার 2, নাম্বার 3 সবগুলো কাঠ একই সাইজের, মানে একটা বড় একটা ছোট এরকম না, সবগুলো একই সাইজ, মনে হয় যেন মেপে মেপে কেটেছে, এবং বিশাল আকৃতির, মানে বিশাল মানে প্রচুর কাঠ কেটেছে। সো এগুলো দেখে ছেলেটার প্রতি লেখিকার চিন্তা ভাবনা পাল্টে যায়। যদিও মহিলা এখন মনে করছে যে ছেলেটা কি কাটবে 10 সেন্টস অ্যান আওয়ার এরকম চিন্তা করে, কিন্তু যখন কাট দেখে মানে কাটা কাঠগুলো দেখে তখন ছেলেটা সম্পর্কে লেখিকার আইডিয়া সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। ওকে, আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে ওই 10 সেন্টস অ্যান আওয়ার এই জায়গাটাকে কীভাবে ইউজ করবো আমরা। তাহলে এখানে দ্য বয় সেড আই হ্যাভ টু গো টু সাপার নাও, আই ক্যান কাম, এটা পারবা, এটা তোমরা পারবা। দ্য বয় টোল্ড দ্যাট হি হ্যাড, দ্য বয় টোল্ড দ্যাট হি হ্যাড টু গো ফর সাপার দেন, he had to go for supper then, and শুধু and দিয়ে যুক্ত করো দুইটা অ্যাডজেক্টিভ, and he could come again the next evening, tomorrow evening মানে হচ্ছে next evening, he could come again the next evening. ওকে, এরপর I said এর লাইনটা একটু বোর্ডে লিখি, কারণ এখানে ঝামেলা হবে। এটা কত নাম্বার জানি করছি আমরা? 41। I said I'll pay you, এ পে ইউটা দেয় মনে হয়, পে ইউটা দেয় নেই, যাও ওটা কিন্তু মূল গল্পে ছিল, আল পে ইউ নাও, যাও দেয় নেই, আমরাও দিচ্ছি না, আল পে নাও ফর হোয়াট ইউ হ্যাভ, for what you have done, thinking I should probably have to, thinking I should probably have to insist on an elder boy, sorry older, on an older boy, on an older boy. ওকে, সাথে ফুল স্টপ, সাথে এটাও যাবে 10 সেন্টস অ্যান আওয়ার, এটাও কিন্তু ওই মহিলার প্রশ্ন, 10 সেন্টস অ্যান আওয়ার। ওকে, এনিথিং ইজ অলরাইট, এনিথিং ইজ অলরাইট, এনিথিং ইজ অলরাইট, এই কথাটা জেরির কথা, কেমন? আচ্ছা, এবার আনসারটাই যাই।
I said, I'll pay you now for what you have done, thinking I should probably have to insist on an older boy. ওকে, এবং এখানে প্রশ্নবোধক পাংচুয়েশনের একেবারে গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। কারণ দেখ, এখানে আই সেডের পর একটা কমা দিয়েছে, এখানে ইনভার্টেড কমা শেষ করার পর আবার একটা কমা দিয়েছে, তারপর আবার থিঙ্কিং আই শুড দিয়ে লাইনটা করেছে। দ্যাট মিন্স এই পুরো জিনিসটা একসাথে থাকতে হবে, এবং এই পুরো জিনিসটা যখন একসাথে থাকতে হবে, আমরা বলছিলাম কোনো একটা জায়গায় যে এই জিনিসটা পুরোটা হচ্ছে বাক্য অংশ মানে কি, যেটা কোনো কাজে লাগে না, এটা না থাকলেও হতো। আই সেড আল পে নাও ফর হোয়াট ইউ হ্যাভ ডান, তারপর আমি 10 cents an hour সরাসরি চলে যেতে পারতাম, কিন্তু তারপরও লেখক পরিস্থিতি বোঝানোর জন্য কি ইউজ করছে, থিঙ্কিং আই শুড প্রবাবলি হ্যাভ টু ইনসিস্ট অন এন ওল্ডার বয় কথাটা বুঝিয়েছে। তাহলে এরকম যখন লাইনে কোনো বাক্যে জিনিস চলে আসে, মানে এক্সট্রা থিং চলে আসে, দেন হোয়াট উই ডু, উই হ্যাভ টু ব্রিং দ্যাট এক্সট্রা পার্ট অ্যাট দ্য ফ্রন্ট। সো থিঙ্কিং দিয়ে শুরু করবা, থিঙ্কিং আই শুড blah 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 boy, thinking I should probably have to insist on an older boy, এটা বসে যাবে। প্রশ্ন হচ্ছে স্যার এখানে কেন শুড চেঞ্জ হচ্ছে না, এখানে কেন হ্যাভ চেঞ্জ হচ্ছে না, এটা আরেকজন কে জানি কোথায় জানি প্রশ্ন করছিল। স্যার এই অংশটুকু খেয়াল করো, এই অংশ আমি যেটাকে ফার্স্ট ব্র্যাকেটে দিচ্ছি, এই অংশটুকু কিন্তু ইনভার্টেড কমার ভেতরে নাই, এবং ইনভার্টেড কমার ভেতরে নাই বলে তুমি এখানে কোনো ধরনের টেন্সে চেঞ্জ করতে পারবা না, যেরকম আছে সেরকম বসাতে হবে। তুমি শুধু টেন্সে চেঞ্জ কোথায় করতে পারো, কোথায় করতে পারো, ইনভার্টেড কমার ভেতরের অংশটা, ইনভার্টেড কমার ভেতরের অংশে পরিবর্তন হতে পারবে, কিন্তু ইনভার্টেড কমার বাইরের অংশে কখনো কোনো টেন্সের চেঞ্জ করা যাবে না। তাই থিঙ্কিং আই শুড প্রবাবলি হ্যাভ টু ইনসিস্ট অন অ্যান ওল্ডার বয়, এটা পুরোটা বসে যাবে। থিঙ্কিং আই শুড প্রবাবলি হ্যাভ টু ইনসিস্ট অন অ্যান ওল্ডার বয় কমা এবার প্রথম লাইনে আই টোল্ড হিম, চাইলে দিতেও পারিস নাও দিতে পারিস, আই টোল্ড হিম দ্যাট তো আই আছে, শ্যাল উইল থাকলে উড, আই উড পে দেন, নাও থাকলে দেন, পে দেন ফর হোয়াট হি হ্যাড ডান অ্যান্ড দিয়ে এবার পরের প্রশ্নটা যোগ করি, অ্যান্ড আস্কড। ওকে, 10 cents an hour, এবার 10 cents an hour, এটা প্রশ্নটা কী হবে, প্রতি ঘন্টায় 10 সেন্ট দিলে চলবে? তো আমি যখন ধরো তুমি কাউকে চাকরি দিচ্ছ, একটা কাজ দিচ্ছ, ওকে, তুমি যখন তাকে প্রশ্ন করবো, তুমি প্রশ্নটা কেমন করে করবা? আচ্ছা আপনাকে প্রতি ঘন্টার জন্য 5 টাকা দিলে চলবে, প্রতি ঘন্টার জন্য 15 টাকা দিলে চলবে, প্রতি ঘন্টার জন্য 50 টাকা করে দিলে চলবে, এই চলবে না? তাহলে এটাকে ইংলিশে যখন আমরা করব তখন কীরকম হয়, তখন তুমি নানা রকমভাবে করতে পারো। উইল 10 cents an hour do, will 10 cents an hour do, এটা হতে পারে, অথবা will 10 cents an hour be all right, অথবা ওকে, will 10 cents an hour be okay, অথবা is 10 cents an hour be all right। এখন আমি কেন 3 নাম্বারটাকে এখানের জন্য প্রেফার করব? তিনটা মানে এই 10 cents an hour ঘন্টায় 10 সেন্ট করে দিলে চলবে, এই প্রশ্নটা তুমি will 10 cents an hour do হতে পারে, will 10 cents an hour be alright হতে পারে, will 10 cents an hour be okay হতে পারে, বা is 10 cents an hour alright, তখন বিটা হবে না, is 10 cents an hour alright এটাও হতে পারে। আর আমি কেন 3 নাম্বারটাকে প্রেফার করব? কারণ ছেলেটা উত্তরে কি বলছে দেখ, এনিথিং ইজ অলরাইট। তাহলে ছেলেটা এখানে ওকেও বলে নাই, ডুও বলে নাই, ছেলেটা কি বলেছে, অলরাইট বলেছে। তারপর ছেলেটা উত্তরটা কিসে দিয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে ফিউচারে দেয় নাই। তাহলে প্রশ্নটা
উপরের দুইটা হতে পারবে না, উপরের দুইটা হতে পারবে না। প্রশ্নটা হলে কীরকম হতে হবে? প্রশ্নটা হতে হবে এরকম যে is 10 cents an hour অলরাইট? অলরাইট, কারণ যদি ওকে দিয়ে প্রশ্নটা করতো ছেলেটা বলতো এনিথিং ইজ ওকে, যদি ডু দিয়ে প্রশ্ন করতো এনিথিং উইল ডু, এভাবে বলতো, কেমন? কিন্তু ছেলেটা যেহেতু এনিথিং ইজ অলরাইট বলেছে, তাহলে তোকে এই ভার্বটা দেখতে হবে, অলরাইট শব্দটা দেখতে হবে, এবং এই ইজ আর অলরাইট ইউজ করেই সেন্টেন্সটা বা কোয়েশ্চেনটা বানাতে হবে। তাহলে ইজ 10 cents an hour অলরাইট, এটাই ছিল মূল প্রশ্ন। আর আমরা যখন যুক্ত করছি অ্যান্ড আস্কড ইফ 10 cents an hour was alright. If 10 cents an hour was alright. দেখছিস? তাহলে এই জায়গাটা একটু দেখ, if 10 cents an hour was alright. কিন্তু এখানে যদি ওকে থাকতো তাহলে আমি কিন্তু ওকে বসাই দিতাম। এখানে যদি অন্য কিছু থাকতো আমি কিন্তু এখানে চেঞ্জ করতাম। এই ইজ অলরাইট দেখে আমার প্রশ্নটাও কী হয়েছে? ওয়াজ অলরাইট দিয়ে হয়েছে। তারপর লাইন আনসার কী হবে? হি আনসার দ্যাট এনিথিং ওয়াজ অলরাইট। হি আনসার দ্যাট এনিথিং ওয়াজ অলরাইট। তার উত্তরটা এভাবে যাবে। ওকে, এনিথিং ওয়াজ অলরাইট। সো 10 cents an hourটাকে পুরো প্রশ্ন বানাতে গেলে ইজ 10 cents an hour অলরাইট এভাবে বানাতে হচ্ছে। অন্য কোনো টেন্সে বানাতে পারবে না, কোনো টেন্সে বানাতে পারবে না, অন্য কোনো ওয়ার্ড ইউজ করতে পারবে না, কারণ উত্তরে সে কী বলেছে? প্রেজেন্ট টেন্সে বলেছে এবং উত্তরে অলরাইট শব্দটা ইউজ করেছে। তাহলে নিশ্চয়ই প্রশ্নের মধ্যেও অলরাইট শব্দটা থাকবে, প্রশ্নটাও প্রেজেন্ট ইনফিনিট টেন্সে হতে হবে। এটা গেল 41। দেখছিস কত খুঁটিনাটি জিনিস থেকে যাচ্ছে ন্যারেশনে। তুমি হাজার নিয়ম জানো, কিন্তু তুমি এই 10 cents an hourটাকে কীভাবে চেঞ্জ করবে এটা জানো না। গেছে তোমার 1 মার্ক, গেছে তোমার 1 মার্ক। আর তোমাদেরকে বলছিলাম যে এসব খুঁটিনাটি জিনিসগুলো আলোচনা হচ্ছে কি না একটু জিজ্ঞেস করো তোমার ফ্রেন্ডদেরকে যারা অন্য কোথাও আছে। ওকে, 43 মাইরি মা, এটার জন্য এরপরটা হচ্ছে 43। পুরো প্যাসেজটাই লিখতে হবে আবার, কারণ এটা তো ঝামেলা। এই প্যাসেজগুলো যায় না 9, 10-এ করছিল কি না। 43 হাউ dare you wake me up? How dare you wake me up? The lion roared, গর্জন করলো। The lion roared, I will kill you, I will kill you for that, I'll kill you for that. ওকে, এরপর আমি একটু সংক্ষেপে লিখলাম, কেমন? প্লিজটা, প্লিজ let me go, please let me go. The mouse cried, sorry, the mouse cried, comma, I didn't mean to wake you up, মনে হয় না, I didn't mean to wake you up, I didn't mean to wake you up. এই আচ্ছা, আই করি, how dare you wake me up, the lion roared. তোর এত বড় সাহস, তুই আমাকে ঘুম থেকে তুলে দিলি। I will kill you for that, এটার জন্য তোমাকে আমি খুন করবো। প্লিজ let me go, the mouse cried. বলছে না, আমাকে আর যেতে দাও। I didn't mean to wake you up, আমি আসলে আপনাকে জাগাতে চাইনি। এখানে প্রশ্ন হচ্ছে এই ডেয়ার শব্দটাকে কীভাবে ইউজ করবে, এই প্রবলেমটা আছে। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা জানি প্লিজ থাকলে পোলাইটলি শব্দটা আনতে বলেছি, রিকোয়েস্টেড পোলাইটলি, কিন্তু এখানে প্লিজ 2বার আসছে, তাহলে কি পোলাইটলি 2বার আসবে? বা কোনো জায়গায় তুমি হয়তো দেখবা কোনো প্যাসেজে প্লিজ 3বার বলছে, তখন কি আমরা লিখবো পোলাইটলি? না,
সো এরকম 2 বা 3 বার চলে আসলে তখন কি ইউজ করব এটা দেখার বিষয়। ফার্স্টে দেখ প্রশ্ন এবং গর্জন, প্রশ্ন এবং গর্জন, তাহলে এইভাবে করো। কারণ যখন সিংহ গর্জন করে, আসলে তো সিংহ কথা বলতে পারে না, সিংহ কথা বলতে পারে পারে না, তো তো সিংহ গর্জন করলো এবং জিজ্ঞেস করলো, এইভাবে দিলেই বেটার হবে। ওকে, দ্য লায়ন roared and asked, roared and asked, okay, the lion roared and asked how, এই জায়গাটা খেয়াল কর, হাউ ইউ মানে মাউসটাকে বুঝাইছে, হি দিতে হবে, হাউ হি ডেয়ারটাকে পাস্ট টেন্সে নিয়ে যা, হাউ হি ডেয়ার্ড, এরপর হচ্ছে আসল জিনিস, হাউ হি ডেয়ার্ড টু ওয়েক হিম, ব্র্যাকেটে লায়নের এল, হাউ হি ডেয়ার্ড টু ওয়েক হিম আপ। দ্য লায়ন রোড অ্যান্ড আস্কড হাউ হি ডেয়ার্ড, ভার্বটাকে পাস্ট টেন্সে নিয়ে গেলাম, এবং এই ওয়েকের আগে আমাকে একটা কী আনতে হলো, টু, জাগাতে, জাগাতে কিভাবে সাহস করলো, জাগাতে মাউসটা কিভাবে তাকে জাগাতে সাহস করলো, জাগাতে। যখনই বাংলায় ক্রিয়াপদের সাথে তে যুক্ত হয়, ইংলিশে ভার্বের আগে একটা টু চলে আসে। আমি যেতে, আই ওয়ান্ট, আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো, আমি খেতে চাই, আমি আই ওয়ান্ট টু ইট, যেতে টু গো, খেতে টু ইট, এরকম ক্রিয়াপদের সাথে তে যুক্ত হলে ভার্বের আগে টু চলে আসবে। সো জাগাতে, হাউ হি ডেয়ার টু ওয়েক হিম আপ অ্যান্ড, শেষ করিস না, আচ্ছা, দ্য লায়ন রোড অ্যান্ড আস্কড হাউ হি ডেয়ার টু ওয়েক হিম আপ, ফুল স্টপ দিয়ে দে, কারণ অলরেডি অ্যান্ডটা একটা দিয়েছিস। ওকে, চাইলে আবার অ্যান্ড দিতেও পারিস, কারণ এখানে তো মাত্র 2টা ওয়ার্ড যুক্ত হয়েছে। হি অ্যাডেড দ্যাট, অথবা থ্রেটেন দ্যাটও দিতে পারিস, থ্রেটেন্ড হুমকি দিয়েছিল। হি অ্যাডেড দ্যাট হি উড, কি দিয়ে ব্র্যাকেটের লাইন, হি উড কিল হিম, হি উড কিল হিম for that, he would kill him for that. Okay, the mouse cried, please please let me go. Okay, তাহলে প্লিজের জন্য রিকোয়েস্টেড আসবে, পোলাইটলি আসবে। তো দ্য মাউস ক্রাইড আর দিব না, দ্য মাউস রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড। এবার আয় একটা জায়গায়, যদি একটা প্লিজ থাকে, একটা প্লিজ পোলাইটলি ইউজ করবি, কিন্তু প্লিজের সংখ্যা যদি একের অধিক হয়ে যায় তখন আরেকটা ওয়ার্ড ইউজ করবি, FERVENTLY, ফারভেন্টলি, বিনয়ের সাথে, ফারভেন্টলি। এটা অনেক সময় আমরা অ্যাপ্লিকেশন ইউজ করি, ফারভেন্টলি রিকোয়েস্ট না, রিকোয়েস্ট ফারভেন্টলি এভাবে ইউজ করি। সো একটা প্লিজ থাকলে পোলাইটলি, পরপর 2টার প্লিজ থাকলে তখন কী নিয়ে আসবো, ফারভেন্টলি। দ্য মাউস রিকোয়েস্টেড ফারভেন্টলি, এই পর দুইভাবে করতে পারো, দুইভাবে করতে পারো। দ্য মাউস রিকোয়েস্টেড ফারভেন্টলি টু লেট হিম গো, এভাবে করতে পারো, অথবা দ্য মাউস রিকোয়েস্টেড ফারভেন্টলি দ্যাট হি মাইট গো, দুইভাবে করা যায়। লেট দিয়ে আছে তো দুইভাবে করা যায়, টু লেট হিম গো অথবা দ্যাট হি মাইট গো, অথবা আরেকভাবে করা যায়, দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গো, দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গো। তবে আমার কাছ থেকে যদি জিজ্ঞেস করো, আমি প্রেফার করব এটা, উপরেরটা, যদিও গ্রামাটিক্যালি বোথ আর কারেক্ট, কিন্তু উপরেরটা অনেক বেশি সুন্দর শোনায়। সো দ্য মাউস রিকোয়েস্টেড ফারভেন্টলি টু লেট হিম গো অ্যান্ড টোল্ড দ্যাট হি ডিড নটটা হয়ে যাবে হ্যাড নট, হি হ্যাড নট, মিন্ট পাস্ট টেন্সে চলে আয়, পাস্ট পার্টিসিপল, সরি পাস্ট পার্টিসিপল, হি হ্যাড নট মিন্ট, বাকিটা বসবে, টু ওয়েক হিম আপ, হি ডিড নট না, হি হ্যাড নট মিন টু ওয়েক হিম আপ, ডু থাকলে ডিড, ডিড থাকলে হ্যাড নট। ওকে, মানে হ্যাড বিন আসে, যাক। সো and told that he had not mean to wake him up, পুরোটা গেল এইভাবে। ওকে, 43, তাহলে 43 পর্যন্ত আমরা করে রাখলাম, 43 পর্যন্ত আমরা করে রাখলাম, এতটুকু পর্যন্ত থাকলো। এবার বাকিটা আগামী ক্লাসে, থার্সডে ক্লাসে বাকি আর 3টা না 4টা আছে, ওগুলো আলোচনা হবে। সো
এতটুকু থাক। এবার আমি একটু কথা বলবো পেমেন্টের বিষয়ে। পেমেন্টের বিষয়ে বিশেষ করে যারা 1019-এর পরে আছে, যাদের রোল নাম্বার 1019-এর আগে 1 থেকে 1018, তাদের কথা তারা এখন না শুনলেও চলবে, তারা চলে যেতে পারবা, ভিডিও ক্লাস অফ করে দিতে পারবা। কিন্তু যাদের রোল নাম্বার 1019 থেকে তারপরে 1019 থেকে পরে, তারা অবশ্যই একটু শুনবা কথাবার্তাগুলো। তোমাদের ব্যাচে 2 ক্যাটাগরি স্টুডেন্ট আছে। এক ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে যাদের সিরিয়াল নাম্বার 01 থেকে 1018, এবং এরা পেমেন্ট করেছে জুলাই অ্যান্ড আগস্ট। যদিও অনেকে পেমেন্ট জুনে করেছে, কিন্তু তারপরও জুলাই প্লাস অগস্টে পেমেন্ট করে ফেলেছে। ওকে, আর আরেকটা আছে যাদের সিরিয়াল নাম্বার 1019 থেকে পরবর্তী, মনে হয় 1035 এরকম মনে হয়, এরা পেমেন্ট করেছে অগস্ট প্লাস সেপ্টেম্বর পেমেন্ট করে ফেলেছে, অলরেডি পেইড। এতটুকু পর্যন্ত পেইড। আমার যদ্দূর মনে পড়ে যে 1019 যার রোল নাম্বার, 1019 এবং 1020 যাদের রোল নাম্বার, তারা অগাস্টের 2 তারিখ বা 3 তারিখ গ্রুপে যুক্ত হয়েছে এবং পেমেন্ট করেছে, এবং তারা পেমেন্ট করেছে অগাস্ট প্লাস সেপ্টেম্বরের। ওকে, এ হচ্ছে অবস্থা। এখন এই যে আগামী একটা ডেট দিলাম, 5 তারিখ না 6 তারিখ যেন একটা ডেট দিলাম না, বৃহস্পতি আবার মনে করিয়ে দিব আমি। সো নেক্সট মান্থে সেপ্টেম্বরে 5 তারিখ বা 9 তারিখ যে ডেটগুলো আছে, সেই ডেটে পেমেন্ট যখন করতে আসবে, তখন 1 থেকে 1018 এরা পেমেন্ট করবে সেপ্টেম্বর প্লাস অক্টোবর, এই 2 মাসে পেমেন্ট করবে। 1 থেকে 1018 পেমেন্ট করবে সেপ্টেম্বর প্লাস অক্টোবর, মানে এই 2 মাসের পেমেন্ট। আর 1019 থেকে 1035 যাদের আছে, তারা পেমেন্ট করবে শুধুমাত্র, তারা তো সেপ্টেম্বর পেমেন্ট করে ফেলেছে, তারা পেমেন্ট করবে শুধুমাত্র অক্টোবর, মানে 1 মাসের পেমেন্ট করবে, তারা 1 মাসের পেমেন্ট করবে। আর এটা কেন নিচ্ছি 1019 থেকে 1035, এদের পেমেন্টটা কেন শুধু 1 মাসে নিচ্ছি, যাতে এখন গিয়ে সবাই কি হয়ে যেতে পারো, 1 থেকে 1035 সবাই যেন সেম হয়ে যেতে পারো, সবার যেন অক্টোবর পর্যন্ত ক্লিয়ার থাকে। ফর এ নেক্সট টাইম থেকে তোমার আর প্রবলেমটা হবে না, এরকম 1 মাস 2 মাস হিসাব রাখতে হবে না। না হলে আমাকে হয়তো আবার মাঝখানে ডেট দিতে হবে, যে অক্টোবর শেষ করে মাঝখানে গিয়ে আবার একটা ডেট দিতে হবে যে কী করবা। কারণ অলরেডি এই গ্রুপটা অলরেডি সেপ্টেম্বরের পেমেন্ট কিন্তু দিয়ে রেখেছে, এই গ্রুপটা অলরেডি অগাস্ট এবং সেপ্টেম্বরের পেমেন্ট কিন্তু দিয়ে রেখেছে। ফলে যদি এখন তাদের থেকে আমি পেমেন্টটা না নিই, মানে সেপ্টেম্বরে যে পেমেন্টটা আছে সেটা যদি না নিই, তাহলে অক্টোবরের শুরুতে গিয়ে তাদের জন্য আমার আবার পেমেন্ট নিতে হবে। ফলে তারা বইটাও পাবে লেটে, যে বইটা আমি নেক্সট মান্থে দিতে যাচ্ছি, যে বইটা ওরা সেপ্টেম্বর অক্টোবরে পেমেন্ট করার সময় পেয়ে যাবে, সেটা এরা তখন পাবে আরও লেটে। সো সেজন্য বলছি কি, যাদের রোল নাম্বার 1 থেকে 1018, তারা পেমেন্ট করবে এই 2 মাসের পেমেন্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরের পেমেন্ট 2 মাসের পেমেন্ট করবে। সেপ্টেম্বরের যে ডেটগুলো দিব সেই ডেটে, এবং তারপর বইটা নিয়ে যাবে। আর যাদের রোল নাম্বার 1019 থেকে 1035, তারা শুধু অক্টোবর মাসের পেমেন্ট করবে, মানে 1 মাসের পেমেন্ট করবে। এবং তারা তাদের গার্জিয়ানকেও তোমরা বলে দিবে যে আমরা আগে আগস্ট এবং সেপ্টেম্বরের পেমেন্ট করে ফেলেছিলাম, তাই আমরা এবার শুধু কয় মাসে পেমেন্ট করব, 1 মাসের পেমেন্ট অক্টোবর। এবং কেন পেমেন্ট করব 1 মাসের, যাতে আমরা আগের গ্রুপটার সাথে মানে মূল ব্যাচের সাথে এক হয়ে যেতে পারি। নাহলে আমাকে সব সময় এরকম আলাদা আলাদা করে হিসাব রাখতে হবে, এরা এত মাস না, একসাথে হয়ে যাবে। ওকে, তারপর তুমি যখন নভেম্বরে পেমেন্ট করতে আসবে, আবার নভেম্বরে, তখন তুমি গিয়ে কী করবা, ওদের সাথে, মানে ওই গ্রুপটার সাথে নভেম্বর ডিসেম্বর তখন একসাথে পেমেন্ট করবা, যদি তুমি থাকো আর কি। কেমন? তাহলে আশা করি আর কারো কোনো সমস্যা নেই। এরপরও যদি কারো কোনো সমস্যা থাকে, প্রশ্ন থাকে, মেসেঞ্জারে জিজ্ঞেস করো, আমি মেসেঞ্জারে আনসার দিচ্ছি। কারণ কে কবে পেমেন্ট করেছিলে এবং পেমেন্ট করার সময় তোমাদেরকে আমি মেসেজ দিয়েছি যে তুমি কোন মাসের বেতন দিচ্ছ, বিশেষ করে যারা বিকাশে দিয়েছো, কোন মাসের পেমেন্ট দিচ্ছ, এগুলো সব আছে মেসেঞ্জারে আছে। সো
তুমি তোমার সিরিয়াল নাম্বার আর নাম বলে আমাকে একটা মেসেজ দিলে আমি তোমাকে বলে দিতে পারবো যদি তোমার কোনো প্রশ্ন থাকে। আর যদি কোনো প্রশ্ন না থাকে 1 থেকে 1018 2 মাসে পেমেন্ট করবে। আর যাদের রোল নাম্বার 1019 থেকে 1035 তারা শুধু অক্টোবরের পেমেন্ট করবে, মানে 1 মাসের পেমেন্ট করবে। ঠিক আছে? ওকে, তাহলে আগামী বৃহস্পতিবার আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে একটু আলোচনা করব আর সাথে ন্যারেশনটা শেষ করব। আগামী বৃহস্পতিবার মিস করো না, কারণ আমাকে হয়তো পেমেন্ট করার ডেটটা আবার চেঞ্জ করতে হতে পারে, কারণ ওই দিন বলবো। ওকে, দেখা যাক। সো একটু ক্লাসটা অ্যাটেন্ড করো, বৃহস্পতিবার ক্লাসটা অ্যাটেন্ড করো। ওকে, বাই দেন স্যার, টেক কেয়ার।